মানে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা প্রত্যাশা করি, সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে তাদের যে পেশাদারিত্বের যে জায়গা সেই জায়গা ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি অসাধারণ কথা বলেছেন, সাংবাদিক ভাইদেরকে প্রশ্নবিদ্ধ করছে কিন্তু সাংবাদিক নামধারী কিছু অপসাংবাদিক। আসলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে কারো হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, স্মার্টফোন থাকে, তার কোনো পড়াশোনা থাকুক আর না থাকুক, তার ওই বিষয়ে কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, কিংবা তার কোনো স্বীকৃতি থাকুক আর না থাকুক, একটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যাওয়া সমস্যা নয়, আমাদের এই কথাগুলো প্রকাশ করাও সমস্যা নয়। সমস্যাটি হচ্ছে যখন কথার একটি নির্দিষ্ট অংশ প্রকাশ করা হয় যেটি দিয়ে আমার সম্পূর্ণ যে বক্তব্য সেটি প্রকাশ, এমন একটি ক্যাপশন দেওয়া হয় যেই ক্যাপশনটির ডিটেলস আসলে বাংলাদেশের 80% মানুষ পড়ে না, ওই একটি লাইন পড়ে যেটি ওখানে হেডলাইন দেওয়া থাকে এবং ওটি এমনভাবে দেওয়া হয় যেটি আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই দুর্বলতার সুযোগ দিয়ে বা এই অপসাংবাদিকতার সুযোগ দিয়ে এখন কিছু নতুন করে গুজব লিগ তৈরি হয়েছে, কিছু বট লিগ তৈরি হয়েছে, কিছু সিআরআই লিগ তৈরি হয়েছে, যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দেই, একটি কমেন্ট করি, আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে 50টা অ্যাপ্রক্সিমেট 50টা কমেন্ট পাবেন সেম। যেমন একটা কমেন্ট বলি, দেশটা কি সার্জিস হাসনাতের বাপের নাকি, তো এরকম অন্তত 50টা কমেন্ট পাবেন সব জায়গায়। এটা কিভাবে করা হয়? বটের মাধ্যমে সফটওয়্যার দিয়ে কমন কমেন্টগুলো সব পোস্টে করা হয় নির্দিষ্ট করে। তো এই সুযোগটি আসলে তখন আরো বেশি পায় যখন আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন কিছু তাদের এই নামটিকে অপব্যবহার করে অপসাংবাদিকতা করেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই ক্ষেত্রে একটি কমিশন যেটি করা হয়েছে বা হবে বা যেটি কার্যকর হবে, সেখানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন আনা প্রয়োজন, যে যারা কারা মূল ধারায় কাজ করে, কাদের ওই শিক্ষাগত যোগ্যতাটুকু রয়েছে, এখানেও একটি প্যারামিটার থাকা উচিত। ওই প্রফেশনালিজমের জায়গায় কাদের ওই দক্ষতাটুকু রয়েছে, কাকে আমি সাংবাদিক বলবো, এটাও ইম্পর্টেন্ট। আমার সামনে ক্যামেরা ধরে একটি ভিডিও নিচ্ছে মানে সে সাংবাদিক হতে পারে না। তাহলে যে এটার পিছনে পড়াশোনা করছে, অভিজ্ঞতা রয়েছে, কিংবা এই যে ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে, মিনিমাম যে ম্যানারগুলো রয়েছে, যারা এগুলোর শিক্ষাটা অর্জন করে, তাদেরকে তো সেই জায়গা থেকে আমরা ছোট করছি। সো আমার মনে এরকম কিছু প্যারামিটার নির্দিষ্ট করা উচিত এবং তাদেরকেই আসলে সাংবাদিক হিসেবে পরিচয় করানো উচিত, এবং তারা বাদ দিয়ে যারা রয়েছে তাদেরও অপকর্মের জন্য যেন আমাদের সত্যিকার যারা সাংবাদিক ভাই রয়েছে তারা আবার এভাবে বিভিন্ন দোষে দুষ্ট না হন। কারণ এটাই সত্যি কথা যে আমরা এই যে হলুদ সাংবাদিকতার কথা সারা জীবন ধরে শুনে আসলাম, এটা কিন্তু সব আমাদের যারা সাংবাদিক ভাই তারা করে না, সর্বোচ্চ 5% 10% মানুষ করে। কিন্তু এটার জন্য আমাদের অনেক সাংবাদিক ভাই আসলে এই জায়গায় একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, এটা সত্যি কথা। এবং এই যে ইনফিরিয়রিটি একটা কাজ করে নিজেদের ভিতরে, এটা কিন্তু আমি যে বোল্ডনেস নিয়ে এগিয়ে যাব ওই জায়গায় একটা বাধা। তো আমরা মনে করি যে সব জায়গায় স্বচ্ছতা আসা প্রয়োজন এবং মিডিয়া বা আমাদের সাংবাদিকতা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গায় যেমন রাষ্ট্রের সহযোগিতা থাকা প্রয়োজন, প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা থাকা প্রয়োজন, সাধারণ মানুষের সহযোগিতা থাকা প্রয়োজন, তেমনি আপনারা যারা এই পেশায় কাজ করছেন আমরা মনে করি আপনাদের বিবেকবোধ, মনুষ্যত্বের এই জায়গাটি এবং প্রফেশনালিজমের জায়গাটি অনেক ভালো থাকা প্রয়োজন। কারণ অনেকেই আসলে আমরা দেখি টাকার বিনিময়ে অথবা টাকা দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ করেন। আমরা দেখেছি বিশেষ করে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে এটার প্রভাবটা আরো বেশি, উপজেলা পর্যায়ে। সেই জায়গায় আপনাদের এই বিষয়ে ভয়েস রেজ করা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই একসাথে কাজ করলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে।